স্যার আপনি মনে হয় নিজেকে মিউট করে রাখছেন। মিউট তো থাকার কথা না। আমি এখনো আচ্ছা মিউট করিনি, আমি এখনো শুরু করিনি আর কি। আচ্ছা আমি শুরু করতেছি। আচ্ছা, এই স্লাইডটা শেষ করা দরকার আর কি। হ্যাঁ, তো এই জন্যই আসলে স্যার ক্লাসটা কি রেকর্ড হইতেছে? হুম, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আপনারাও রেকর্ড করতে পারেন চাইলে। হ্যাঁ, ইনকেস যদি আমার রেকর্ডিংয়ে ঝামেলা হয় আপনারাও রেকর্ড করেন। একজন রেকর্ড করেন, যদি আমার সমস্যা হয় আপনারা যাতে হচ্ছে ব্যাকআপ দিতে পারেন। আচ্ছা, এটার হচ্ছে কত দূর পড়ছিলাম, এইটা পড়ছি। এগুলো দেখছি আমরা। সবই দেখা হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে এর আগ পর্যন্ত দেখছিলাম। হ্যাঁ, এর আগেরগুলো দেখা হয়েছে। এখন হচ্ছে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলো ওয়ার্ল্ড ভিউ। হ্যাঁ, ওয়ার্ল্ড ভিউ মানে হচ্ছে আহ, আমরা হচ্ছে বলতে গেলে আমাদের দৃষ্টিভঙ্গি। ভিউ মানে তো দৃষ্টিভঙ্গি। ওয়ার্ল্ড ভিউ মানে হচ্ছে আম, মানে বাংলায় যদি বলে যে আমরা পৃথিবীটাকে কীভাবে দেখতেছি। হ্যাঁ, তো এখন যেহেতু আমরা রিসার্চ নিয়ে কথা বলতেছি, তো রিসার্চের যে ওয়ার্ল্ডটা, আমাদের গবেষণার যে পৃথিবী, হ্যাঁ গবেষণার পৃথিবী মানে গবেষণার যে পুরো একটা ডোমেইনটা, হ্যাঁ ওইটারে আমরা হচ্ছে কেমনে হচ্ছে চিন্তা করতেছি। আমরা এক একজন হচ্ছে কিন্তু এক এক জিনিসকে এক একভাবে দেখি। হ্যাঁ, যদি আমি একটা সিম্পল উদাহরণ দেই, একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেই, আচ্ছা আজকে যেগুলো পড়ে ওইগুলো লিটারালি পুরো ফিলোসফিক্যাল কথাবার্তা, দার্শনিক টাইপ কথাবার্তা। হ্যাঁ, তো এগুলা মানে রিয়েল লাইফ রিসার্চে হয়তো বা সেভাবে কাজেও লাগবে না, হালকা একটু কাজে লাগতে পারে। ম্যাক্সিমাম জিনিস আসলে খুব একটা কাজে লাগবে না। আমরা ট্রেডিশনাল যেসব ফলো করি, আমরা এত দার্শনিক চিন্তা ধারণার মানে আসলে ধার ধারি না। ঠিক আছে, সোজা হিসাব। আহ, আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাদের কি কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে নাকি? তারা তো আবার ইংলিশে কন্ডাক্ট করা লাগতো ক্লাস। কেউ কি আছে বাইরের ফরেনার? না স্যার, আমাদের মেবি আচ্ছা নাই। ঠিক আছে। একটা সেকশন পাইছি আর কি, এর আগের সেমিস্টারে তো হচ্ছে পাই নাই। এই সেমিস্টারে একটা সেকশন পাইছি, ওখানে দুইজন ফরেনার আছে। ওদের জন্য ওই ক্লাসগুলো আবার ইংলিশে আচ্ছা নেওয়া আচ্ছা। লাগে। ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা যাই হোক, তো হচ্ছে একটা এক্সাম্পল। আচ্ছা যেটা বললাম মানে আজকে এর আগের ক্লাসে যেগুলো পড়াইছে ওগুলো কিন্তু আমাদের নিজেদের প্র্যাকটিক্যাল লাইফ কি বলে রিসার্চের সাথে হচ্ছে জড়িত। বাট আজকে যা যা দেখাবো আমাদের এগুলো আসলে টু বি অনেস্ট খুব একটা কাজে লাগবে না, পড়তে হবে তাই পড়াচ্ছি। তো এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিই। যেমন হচ্ছে ধরেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে ওই অ্যাক্সিডেন্টটা এক একজন কিন্তু ওইখান থেকে এক এক জিনিস হচ্ছে নিয়ে হচ্ছে ধরেন ওদের মানে ফোকাস থাকবে এক এক জিনিসে। যেমন হচ্ছে পুলিশ দেখবে যে ওখানে আইনটাকে ভাঙছে, অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, তো ওখানে আইন ভাঙছে কিনা কেউ। এখন কোনো পথচারী ধরুন হচ্ছে একটা গাড়ির সাথে কারো পথচারীর হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন পথচারী কি হচ্ছে ধরেন ওখানে গ্রিন লাইট ছিল, স্টিল সে হচ্ছে রাস্তা পারাচ্ছিল কিনা সেটা দেখতে পারে। ড্রাইভার হচ্ছে এখন ওটা গ্রিন বা হচ্ছে ইয়েলো ছিল কিনা, যে সে বা রেড ছিল কিনা, এইসব দেখে সে হচ্ছে গাড়িটা টান দিছিল কিনা। তো এইসব হচ্ছে পুলিশ চেক করবে যে দোষীকে সেখানে দেখা। তারপরে ডাক্তারের কাছে যখন রোগীটাকে নিয়ে যাওয়া হবে, ডাক্তার দেখবে যে আসলে তার ইনজুরিটা কোথায় হয়েছে। ইঞ্জিনিয়ার দেখবে যে রাস্তা যে ডিজাইন করছে ওই ডিজাইনে কোনো মিস্টেক আছে কিনা, কারণ রাস্তার ডিজাইনের জন্য কিন্তু কিছু কিছু জায়গা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রবণ হয়। যেমন হচ্ছে ওই যে ঢাকা রিচা মহাসড়কে তো আগে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হইতো, কারণ রাস্তার ডিজাইনটাই ওইরকম। ওখানে মোড়ে মোড়ে হচ্ছে মানে যদি কেউ স্পিডে আসে সে আসলে ওরকম দেখতেই পারতো না যে সামনে থেকে কে আসতেছে। ন্যারো ছিল জায়গাগুলো অনেক, তো ওই জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হইতো এই এলাকাগুলোতে। এখন হচ্ছে পরে ডিজাইন চেঞ্জ করছিল। আওয়ামী লীগের আমলে হয়েছিল যে আওয়ামী লীগই করছিল ওগুলো, ওবায়দুল কাদেরের আমলে। আর হচ্ছে ওই যে 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 ইন্টারসেকশনগুলোতে হচ্ছে ইন্টারসেকশন না, যে যেই মোড়গুলোতে হচ্ছে এরকম অ্যাক্সিডেন্ট বেশি হতো সেই মোড়গুলোকে সে হচ্ছে 4 লাইন করে দিয়ে মাঝখানে ডিভাইডার দিয়ে দিছিল আর কি, যে কারণে অ্যাক্সিডেন্ট একটু কমে গেছে। ঢাকার ইচ্ছার মহাসড়কে অ্যাক্সিডেন্ট এখন অনেক কমে গেছে, এখন অতটা ইয়ে নাই। তো ইঞ্জিনিয়ার দেখবে যে রাস্তায় কোনো ডিজাইন মিস্টেক আছে কিনা, তো ওটা যদি পরে যদি ঠিক করা লাগে সে হচ্ছে ঠিক করবে। আর নর্মাল মানুষ দেখবে যে হচ্ছে এখানে মানে নর্মাল মানুষ বা হচ্ছে পেশেন্ট দেখবে যে তার এখানে
ব্যথা লাগতেছে, তার হয়তো একটা পা ভেঙে গেছে, তো সে ব্যথা পাচ্ছে, সে হয়তো ওই দেখবে যে ব্যথাটা পাচ্ছে, ওটা দেখবে। আর আশেপাশে যেসব মানুষজন আছে তারা হয়তো দেখবে যে আহ, তাদের হয়তো মনটা খারাপ হবে আর কি, যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। তো এক একজন আসলে এক একভাবে হচ্ছে আসলে ওই অ্যাক্সিডেন্টের ইনসিডেন্টটা দেখতেছে, তাই না? এখন ঘটনা কিন্তু একটাই, এখন এক একজনের দেখার আহ, চোখটা আলাদা। তো এই যে এক একজনের এক এক ধরনের দেখার চোখ, ওই চোখটাই হচ্ছে ওয়ার্ল্ড ভিউ, সেই জিনিসটা আসলে কীভাবে দেখতেছে। এখন এক একজনের যেহেতু দেখার স্টাইল আলাদা, সেহেতু হচ্ছে ও ও হচ্ছে ওই যে ওই যেই জিনিসটা দেখতেছে, হ্যাঁ, যে জিনিসটা দেখতেছে সেই জিনিসটার উপরে সে হয়তো বা কোনো একটা রিসার্চে করবে। তো রিসার্চ ওয়ার্ল্ড ভিউ মানে হচ্ছে যে আর কি, যে এখন গবেষণা যখন করবেন তখন আসলে আম, কোন চোখ আপনার, কোন চোখ মানে ডিরেক্ট আপনার চোখ না, মানে আপনি মোট কথা হচ্ছে আসলে কোন পার্সপেক্টিভ তো আসলে বোঝেন, কোন পার্সপেক্টিভে হচ্ছে ওই জিনিসটাকে আহ, নজর দেবেন বা ফোকাস দেবেন ওই জিনিসটায়, হ্যাঁ। তো এখন এখানে এই রিসার্চ ওয়ার্ল্ড ভিউ হচ্ছে অনেক কিছু হচ্ছে ডিসাইড করে দেয়। যেমন হচ্ছে আম, আপনি ওখানে কি প্রশ্ন করবেন, তাই না? আমরা রিসার্চ কোয়েশ্চেন তো জেনারেট করতে বলছি, তো এখন ওখানে কি কোয়েশ্চেন করবেন সেটা। তারপর হচ্ছে ডাটা কেমনি নেবেন, হ্যাঁ, ডাটা নেওয়ার তো অনেক কিছু আছে আমরা বলছি, তাই না? ডাটা সার্ভে করা যায়, বা ডাটা অলরেডি দেওয়া থাকলে ওটা ডিরেক্ট ওখান থেকে নেওয়া যায়। তারপরে আমরা যে কাজটা করব, ওই কাজে আমরা কি কোয়ান্টিটেটিভ যে ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু, যেমন অ্যাকুরেসিটির একটা নিউমেরিক্যাল ভ্যালু দেয়, সেগুলো দেখবো, নাকি হচ্ছে মানুষের কথা শুনবো, যে মানুষ হচ্ছে আপনি ধরেন কোনো একটা আউটপুট পাইছেন, ওইটার হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু পাইছেন, হ্যাঁ, যে ওটা হয়তো অনেক ভালো দেখাচ্ছে, কিন্তু আরেকজন মানুষকে দেখাইলেন যে বললেন আরে না, এটা তো ঠিক হয় নাই, যেটা আউটপুট পাইছেন। ধরেন আপনি হচ্ছে একটা ইমেজ রিস্টোরেশনে কাজ করতেছেন, ইমেজের ধরেন হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু যেটা পাইছেন ওটা অনেক ভালো, হ্যাঁ, কিন্তু আরেকজন মানুষকে দেখাইলেন, যদি মেডিকেল ইমেজ হয় সেক্ষেত্রে আরেকজন মানুষকে দেখালেন যে বললেন না, এটা তো ঠিক মতো মার্কিং হয় নাই, ভুল আছে। তো এখন আপনি কি হচ্ছে ওখানে ওই মানুষের কথা শুনবেন, নাকি হচ্ছে ওই নিউমেরিক্যাল ভ্যালুটা নেবেন? এইটা হচ্ছে, এটা ডিসাইড করাটা হচ্ছে ওই রিসার্চ ওয়ার্ল্ড ভিউ যেটা, সেটার কাজ, হ্যাঁ। তারপর হচ্ছে যে আপনি কাজটা শেষ করার পরে কাজটা শেষ করার পরে ওটাকে আপনি আপনি যে রিপোর্ট লিখবেন বা হচ্ছে যে পেপারটা লিখবেন, সেটাকে আপনি ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দিয়ে ভরাই ফেলবেন, নাকি হচ্ছে গল্পের মতো লিখবেন। দুইভাবেই কিন্তু লেখা যায়। আপনারা হচ্ছে আমি একটা পেপার দেখাই, পেপার যে শুধুমাত্র হচ্ছে পেপার যে শুধুমাত্র ডায়াগ্রাম দিয়ে দিয়েই লেখা যায় এরকম না, হ্যাঁ। পেপার হচ্ছে সেম জিনিসই, আপনার হচ্ছে ধরেন একটা সিএনএন আর্কিটেকচার, তখন অবশ্য খুঁজে পাওয়া কষ্টকর হবে, তো যাই হোক ওটা দরকার নেই। ওটা মানে হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা পেপার আপনি হচ্ছে একই জিনিস আপনি চাইলে ম্যাথমেটিক্যালি হচ্ছে বুঝাই দিতে পারেন, হ্যাঁ। একটা সিএনএন আর্কিটেকচার আমরা তো লেয়ার বাই লেয়ার সিএনএন আঁকি, তাই না? যেমন হচ্ছে যদি ইফিশিয়েন্ট নেটটা দেখি, একটা সিএনএন যদি দেখি ইফিশিয়েন্ট নেট, এই যে এরকম ডায়াগ্রাম দিয়ে দিয়েও আমরা আঁকতে পারি, এরকম ডায়াগ্রাম দিয়েও আঁকতে পারি আমরা, ঠিক আছে। আবার এই সেম জিনিস কিন্তু লিটারেলি পুরোটা কিছু এক ইকুয়েশন দিয়েও কিন্তু আমরা পুরোটা বুঝিয়ে দিতে পারি, হ্যাঁ। তো দুইভাবেই করা যায়। এটা হয়তোবা মানে সাধারণ মানুষের জন্য বোঝা একটু সহজ, বা যারা মানে যেটা মানে বেশি রিডেবল, তাই না? আর হচ্ছে ইকুয়েশন দিয়ে দিলে তখন হচ্ছে আসলে ওগুলা এতটা রিডেবল থাকে না, মানে একটু বোঝার একটু কষ্টকর হয়েছে সাধারণ মানুষের জন্য। এখন ওই পেপারটা কীভাবে লিখবেন এটাও ডিসাইড করাটা আসলে রিসার্চ ওয়ার্ল্ড ভিউয়ের একটা অংশ। আচ্ছা, এখন আরও অনেকগুলো কোয়েশ্চেন এখানে আসতে পারে অলরেডি। তো কী বলে আমি কি হচ্ছে মানে জাস্ট যেমন হচ্ছে ফোনের কথা যদি বলি, মোবাইলে হচ্ছে এখনকার ফোনগুলো নাম্বারের তত্ত্বে বিশ্বাসী, তাই না? ওই যে বলে দেয় যে 100 মেগাপিক্সেল ক্যামেরা, 200 মেগাপিক্সেল ক্যামেরা। যেমন হচ্ছে হুয়াওয়ে একটা ফোন হয়তো বের করছে 200 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, হ্যাঁ। ওইদিকে হচ্ছে আইফোন আর একটা ফোন বের করছে যেখানে 48 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে। এখন নাম্বারে বলতেছে যে হচ্ছে 200 মেগাপিক্সেল সেরা, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স বলতেছে আইফোনের ক্যামেরা সেরা, 48 মেগাপিক্সেলেরটাই। এখন আপনি কোনটা শুনবেন, হ্যাঁ? এখন একটার জন্য আর একটা আনফেয়ার মনে হচ্ছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে এখন কোন মানে আপনি অনেকভাবেই তো আসলে অনেক কিছু করা যায়, আপনি আসলে জিনিসটা কেমনে করবেন, মোট কথা হচ্ছে এটাই আর কি। এটাই হচ্ছে সিলেক্ট করাটাই হচ্ছে আপনার এই ওয়ার্ল্ড ভিউয়ের কাজ। এখন এক ভদ্রলোক ছিল, হ্যাঁ, এক ভদ্রলোক ছিল যার
নাম হচ্ছে হলো এইখানে লিখি, দাঁড়ান লিখতে হবে। এক ভদ্রলোকের নাম হচ্ছে হলো ক্রেসওয়েল, হ্যাঁ, CRESS, সরি SEEL, ক্রেসওয়েল। এই ভদ্রলোক বলছে টোটাল 4টা ওয়ার্ল্ড ভিউ আছে বলছে, ঠিক আছে। তো এই 4টা নিয়েই হচ্ছে আমরা এখন কথাবার্তা বলবো। 4টার মধ্যে প্রথমে আসে হচ্ছে হলো আপনার এই পোস্ট পজিটিভিজম, এরপরে দেখেন কি আসে, এরপরে আসে হচ্ছে কনস্ট্রাকটিভিজম, এরপরে হচ্ছে ট্রান্সফরমেটিভ, এরপরে আসে হচ্ছে প্র্যাগম্যাটিজম। এই 4টা হচ্ছে আলাদা আলাদাভাবে আমি এখন বলবো। এইখানে যেভাবে বলা আছে এইগুলো হচ্ছে আপনাদের হয়তো বুঝতে একটু কষ্ট হবে, যেমন হচ্ছে আমি আমার ভাষায় বলতেছি, আপনার হচ্ছে আমি যেভাবে বলতেছি ওভাবে লিখে দিলেও সমস্যা নেই, হ্যাঁ। ফার্স্টে 4টা আছে বললাম, প্রথমে আছে হচ্ছে পোস্ট পজিটিভিজম, পরে আছে হচ্ছে আচ্ছা কে যেন ঢোকার জন্য ইয়ে নিচ্ছে, ওকে। আচ্ছা, পোস্ট পজিটিভিজম, কনস্ট্রাকটিভিজম, ট্রান্সফরমেটিভ আর একটা হচ্ছে প্র্যাগম্যাটিজম, তাই না। পোস্ট পজিটিভিজমের ইয়া হচ্ছে যে দেখেন আপনার হচ্ছে প্রত্যেকটা প্রবলেমেরই 100% কারেক্ট একটা সলিউশন আছে ধরে নেয়, কিন্তু কখনোই হচ্ছে ওইটার কাছাকাছি যাওয়া যায় না, ঠিক আছে। যেহেতু আমরা মানে ধরেন সব কিছুর একটা 100% অ্যাকুরেট একটা প্যাটার্ন অবশ্যই আছে, কিন্তু আমরা হচ্ছে মানুষ, তো আমরা হচ্ছে কোনোভাবেই হচ্ছে একদম 100% অ্যাকুরেট যেই সিস্টেম সেটা হচ্ছে আমরা বের করতে পারি না। তখন হচ্ছে আমরা আসলে ওটার কাছাকাছি যাওয়ার ট্রাই করি, ঠিক আছে। এখন কাছাকাছি যাইতে যাইতে আমরা হচ্ছে এখন কোনটা ভালো ওটা বোঝার জন্য আমরা হয়তো একটা নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে চিন্তা করব, ওকে। তো মানে হয়তো বা 99% অ্যাকুরেসি, 95% অ্যাকুরেসি, এই ধরনের সংখ্যা দিয়ে আমরা হচ্ছে বোঝার ট্রাই করবো যে আমরা কত কাছাকাছি গেলাম, ঠিক আছে। 100% অ্যাকুরেসি এক্সিস্ট করে, আর আমরা যেতে পারবো না ওর কাছে। তো আমরা হচ্ছে কোনো ম্যাথোডোলজি হয়তো অ্যাপ্লাই করব, যে ম্যাথোডোলজি দিয়ে আমরা হচ্ছে ওইটাতে মানে সামহাও হচ্ছে ফিক্স করে করে আমরা হচ্ছে 100% কারেক্ট যে জিনিসটা ছিল ওটা কাছাকাছি হয়তো যাইতে থাকবো, হ্যাঁ। আর কত কাছাকাছি গেছি ওটা বুঝবো হচ্ছে এই নিউমেরিক্যাল একটা ভ্যালু দ্বারা, ওকে। এই জিনিসটা হচ্ছে হলো আপনার পোস্ট পজিটিভিজম। এটার মেইন কথা হচ্ছে যে এখানে আমরা নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে বেশি কনসিডার করব। একটু আগে বলছিলাম না যে আমরা হচ্ছে মানুষের এক্সপিরিয়েন্সটা বেশি দেখতে পারি, তো এখানে মানুষের এক্সপিরিয়েন্সটা বেশি দেখবো না, আমরা হচ্ছে এখানে ডিরেক্টলি নিউমেরিক্যাল যেই কম্পারিজন যেটা ওইটাকে বেশি কনসিডার করব, ওকে। তো পোস্ট পজিটিভিজমের মেইন জিনিসটাই হচ্ছে আমরা এখানে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমরা হচ্ছে জাজ করবো যে আমরা ওই কারেক্ট আনসারের কত কাছাকাছি যাইতে পারছি, এটাই পোস্ট পজিটিভিজম, ওকে। এখন একটা এক্সাম্পল অলরেডি বলছি, এক্সাম্পল বলছিলাম যে রিসার্চ কোয়েশ্চেনটা হচ্ছে আপনার ধরেন সিএনএন কি ট্রান্সফরমার চাইতে ভালো কিনা। এখন আমি হচ্ছে এই জিনিসটা ডিসাইড করব কিভাবে, আমি ডিসাইড করবো হচ্ছে এই যে অ্যাকুরেসি, F1 স্কোর, যে জিনিসগুলো আছে এগুলো থেকে, মানে নিউমেরিক্যাল কম্পারিজন থেকে। এটাই হচ্ছে পোস্ট পজিটিভিজম, ঠিক আছে। এখানে আমি কিন্তু মানুষের সাথে কথা বলতেছি না বা লিটারেচার স্টাডিও করতেছি না, ওকে। আচ্ছা, কারো কোয়েশ্চেন থাকলে বলেন পোস্ট পজিটিভিজমে। আচ্ছা, কোয়েশ্চেন না আসা স্বাভাবিক, অনলাইন ক্লাস, আই নো দ্যাট। আপনার পরে হচ্ছে ভিডিও দেখে নিন, যারা হচ্ছে আজকে অ্যাটেনশন দিচ্ছেন না আমি জানিয়ে দিবেন না, তো ভিডিও দেখে নিন, আশা করি বুঝতে পারবেন, হ্যাঁ। কঠিন কিছু নেই, যেহেতু হচ্ছে রেকর্ডিংও আছে, আশা করি সমস্যা হবে না। এরপর হচ্ছে কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজমে হচ্ছে আপনি এখানে ধরা হয় যে যেটা কারেক্ট যে আনসার সেটা একটা না, এখানে একাধিক কারেক্ট আনসার এক্সিস্ট করে, ওকে। এখন মানুষ হচ্ছে তার এক্সপিরিয়েন্স থেকে ডিসাইড করে যে কোনটা সে নিবে। একটা এক্সাম্পল দিতে পারি যে কী বলে, পার্টিকুলার একটা কাজ করতেছেন, লাইক হচ্ছে কোলন পলিপ সেগমেন্ট করতেছেন, ঠিক আছে, বা হচ্ছে ধরেন ব্রেন টিউমার ক্লাসিফিকেশন করতেছেন। এখন এখানে বাজারে সিএনএনও আছে, ট্রান্সফরমারও আছে। ওই যে লিটারেচার রিভিউগুলো দেখছেন অন্যরা যা যা করছে, ওইখান থেকে আপনি এখন ডিসাইড করতে পারেন যে ট্রান্সফরমার হচ্ছে এখানে বেটার কাজ করে, ঠিক আছে। এখন এখানে আপনি নিউমেরিক্যাল ভ্যালুর চাইতে আপনি হচ্ছে যে মানুষের কথা, মানে অন্যরা হচ্ছে আগে বলে গেছে, তো এটা ধরে নিয়ে আপনি ধরেন আগাইলেন, এটাই আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে হলো আপনার কনস্ট্রাকটিভিজম।
তবে এটা অবশ্য খুব একটা ভালো এক্সাম্পল না। আরেকটা ভালো এক্সাম্পল দেওয়া যেতে পারে, ধরেন হচ্ছে আম, আপনি একটা অ্যাপ বানাইছেন, ওই অ্যাপটায় হয়তো অনেক ফিচার আছে, এখন স্টিল হচ্ছে অ্যাপটা মানুষজন ব্যবহার করতেছে না। মানুষজন ব্যবহার কেন করতেছে না, এইটার জন্য কিন্তু আপনার হচ্ছে আসলে ধরেন আপনি যদি 10-12টা হচ্ছে ইউজারের সাথে কথা বলে সমস্যাগুলো আইডেন্টিফাই করেন, তাহলে কিন্তু বেটার আনসার পাবেন। কনস্ট্রাকটিভিজমের মেইন কাহিনী হচ্ছে হলো আপনি এখানে নিউমেরিক্যাল ভ্যালু না নিয়ে আপনি হচ্ছে মানুষের এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে চিন্তা করবেন। এটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম যেই কী বলে রিসার্চে ওয়ার্ল্ড ভিউটা আছে সেটার কাজ। তো যেসব ক্ষেত্রে যে আপনার এখন আপনার অ্যাপে তো অ্যাপের অনেক পারফরমেন্স থাকতে পারে, লাইক অ্যাপ হচ্ছে অনেক ফাস্ট, হ্যাঁ অ্যাপ অনেক ফাস্ট, মেমোরি অনেক কম খায়, তো নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো এগুলো অনেক ভালো আসতেছে, কিন্তু কোনো হচ্ছে ইউজার স্টিল হচ্ছে এক্সপিরিয়েন্স মানে ইউজ করতেছে না। কেন ইউজ করতেছে না, ওইটার জন্য মার্কেটিং টার্টিং করে হচ্ছে ভরাই ফেলছে, কোনো সমস্যা নেই, কিন্তু ইউজাররা হচ্ছে ইউজ করতেছে না। এখন কেন ইউজ করতেছে না, আপনার তো নিউমেরিক্যাল ভ্যালু ট্যালু তো দেখছেনই, সব ঠিক, সব কিছুই ঠিকঠাক, কিন্তু ইউজ করতেছে না স্টিল। এখন ইউজ যাতে করে ওই জন্য আসলে এখন ইউজার এক্সপিরিয়েন্স জানা ছাড়া আপনার কিন্তু ওয়ে নাই। কনস্ট্রাকটিভিজম হচ্ছে আপনার ওই বিভিন্ন যেখানে বলে দিচ্ছে দেখেন, পসিবল অন দ্য পার্টিসিপেন্টস ভিউ, মানে হচ্ছে মানুষজনের যে এক্সপিরিয়েন্স আছে বা হচ্ছে এক্সপিরিয়েন্স না মানে মানুষজনের কথা শুনবেন আর কি, মানুষজনের কথা শুনে বের করবেন যে আপনার সমস্যাটা তাহলে কই। এটা হচ্ছে আপনার এই কনস্ট্রাকটিভিজমের কাজ। আচ্ছা, ফুল স্ক্রিন করি নাই কেন? আচ্ছা, পরে হচ্ছে ট্রান্সফরমেটিভ হচ্ছে সোজা ভাষায় কোনো কিছু হচ্ছে করছেন, এখন ওইখানে বা অন্য একজন কিছু একটা করছে, ওখানে একটা ইনইকুয়ালিটি ঠিক আছে চলে আসছে। লাইক হচ্ছে আপনি ধরেন স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশন করছেন, কারণ স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশন যেটা করছেন ওইটা ফর এনি রিজন আপনার ধরেন কালো চামড়ায় ভালো কাজ করতেছে না, সাদা চামড়ায় ভালো কাজ করতেছে, এটা কিন্তু হইতে পারে, স্বাভাবিক অস্বাভাবিক না। সাদা চামড়ায় ভালো কাজ করতেছে, কালো চামড়ায় ভালো কাজ করতেছে না, এখানে একটা রেসিজমের মতো চলে আসতেছে না, রেসিজম চলে আসতেছে কিন্তু। তো এই রেসিজমটা দূর করতে হবে আপনার, এই যে রেসিজমটা যে দূর করতে চাওয়া, এটাই হচ্ছে ট্রান্সফরমেটিভ ওয়ার্ল্ড ভিউ। আর দূর করার জন্য আপনি অনেক কিছু করতে পারেন, আপনি ডাটাগুলো আবার নতুন করে ট্রেন করবেন, ঠিক আছে। এখন হচ্ছে ওই যে ডাটাটা ইউজ করছিলেন সেটা হয়তো বা ইউরোপের কোনো অর্গানাইজেশন ইউরোপ থেকে হয়তো বা কালেক্ট করছে, বাকি ওয়ার্ল্ডে তারা যায় নাই। তো আপনি কী করলেন, ওই ডাটা তো নিচে নেই, আফ্রিকায় গেলেন, গিয়ে হচ্ছে যারা হচ্ছে কালো চামড়ার মানুষ তাদের স্কিন ক্যান্সারের ডাটা হচ্ছে ওইসব হাসপাতাল থেকে কালেক্ট করে নিয়ে আসলেন, এরপর আবার নতুন করে আবার ট্রেন করলেন, এরপরে দেখলেন যে এখন সবার জন্যই ভালো কাজ করতেছে। তো ওই যে রেসিজম দূর করা আর কি, মানে আপনি কোনো একটা সমস্যা দেখছেন, ওই সমস্যাটা এখন ঠিক করতে হবে, কাইন্ড অফ যে এই জিনিসগুলো আর কি, এম্পাওয়ারমেন্ট, ইনইকুয়ালিটি, অপারেশন, এইগুলো যদি থাকে সেগুলো মিটিগেট করা, এটা হচ্ছে ট্রান্সফরমেটিভ ওয়ার্ল্ড ভিউ। এরপর আছে হচ্ছে প্র্যাগম্যাটিজম। হ্যাঁ, প্র্যাগম্যাটিজম হচ্ছে এটা হচ্ছে বাস্তববাদী আর কি, যেটা ভালো কাজ করে সেটাই নিব। এখন আপনার ধরেন অনেকগুলো সলিউশন এক্সিস্ট করে, সবগুলো এরকম ট্রায়াল এরর দিয়ে দিয়ে দেখবেন, যেটা ভালো করছে ওটা নিয়ে নেবেন। এখন আপনি ভালোর জন্য কী বলে মানুষের কথা শুনতে পারেন, আর হচ্ছে আপনি নিউমেরিক্যাল ভ্যালু নিতে পারেন, এটা আপনার ইচ্ছা, যেটা ভালো করছে এটা নিয়ে নেবেন আর কি। মানে এখন ভালোর এখন সংজ্ঞা মানে ভালোটা কিসের পার্সপেক্টিভে নেবেন এটা এখন আপনার হাতে। এখন আপনি কি হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু নেবেন নাকি হচ্ছে মানুষের কথা শুনবেন, এখন ওটা আপনার উপর এখন জাজ করার কাজ, যেটা ভালো হবে ওটা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আপনার প্র্যাগম্যাটিজম, ওকে, বাস্তববাদী সোজা হিসাব। বা দুইটাও নিতে পারি, যে কোনো একটা নিব এরকম না, দুইটাও কিন্তু একসাথে নিতে পারি, যে আমি হচ্ছে এক্সপিরিয়েন্সও দেখবো আর হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুটাও দেখবো। যেমন হচ্ছে 5টা অ্যাপ আছে হয়তো বা, একটা অ্যাপের হয়তো বা কী বলে নিউমেরিক্যাল ভ্যালু অনেক ভালো আসতেছে, মানে ধরেন অনেক ফাস্ট, মেমোরি কম খায়, বাট ওইটার হয়তো বা ইউজার এক্সপিরিয়েন্স একদম জিরো, মানে একদম নিচের দিকে। আর একটা অ্যাপ আছে যে ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে মোটামুটি, আর হচ্ছে নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো মানে মেমোরি টেপের ইউজেস ফাস্টার, ওগুলো মিডিয়াম। আরেকটা আছে হয়তো ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো, বাট হচ্ছে যেরকম মেমোরি টেপ অনেক বেশি খাচ্ছে। এখন আপনার তাহলে যে মাঝেরটা নিতে পারেন, মানে এটা টোটালি আপনার উপর এখন ডিপেন্ডেন্ট, আপনি এখন কোনটা নেবেন, ঠিক আছে, এটা আপনার উপরে, যেটা ভালো কাজ করতেছে আপনার মনে হইতেছে ওটা আপনি নিয়ে নেবেন। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে আপনার প্র্যাগম্যাটিজম। রিসার্চ কী বলে ওয়ার্ল্ড ভিউ আমাদের শেষ। হ্যাঁ, এই 4টা হচ্ছে ওয়ার্ল্ড ভিউ ছিল। ওয়ার্ল্ড ভিউ থেকে যদি এখন স্টিল কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, না করলেও সমস্যা নেই। আমি জানি কেউ এখনই হয়তো আমার অ্যাটেনশন দিচ্ছেন না, দেওয়ার কথা না, আমি নিজেও হয়তো দিতাম না আর কি, আমাদের যখন আমি ক্লাসে দিতাম না, অনলাইন ক্লাসে দূরের বিষয়। তো হচ্ছে
পড়ালেখা শেষ কী বলে ক্লাসটা শেষ করে তারপরে যখন পাশে যেতাম যেদিন হচ্ছে আমাদের সিটির ডেট দিত তার আগের দিন বা ওই দিন রাতে হচ্ছে পড়তাম। আর সেমিস্টার ফাইনাল আগে আমাদের 5 দিন করে বন্ধ থাকে, জানেন কিনা যায় না, ওই 5 দিন হচ্ছে পড়তাম, ওটাই হয়ে যেত। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এরপরে ইজি ইজি কয়টা জিনিস আছে, সেটা হচ্ছে এক কিছু রিসার্চ টার্মিনোলজি আছে যেগুলো অনেকটা সিমিলার মনে হয়, বাট অ্যাকচুয়ালি সিমিলার না। ফার্স্টে হচ্ছে যে আপনার হচ্ছে মেথড ভার্সেস মেথোডোলজি, দুইটা কিন্তু আসলে আলাদা। হ্যাঁ, মেথড আর মেথোডোলজিতে একটু হলো পার্থক্য আছে। মেথড হচ্ছে আপনি ধরেন হচ্ছে যে একটা কোনো কিছু করতে কী বলে কোনো কিছু নিয়ে কাজ করতে যেয়ে লিনিয়ার রিগ্রেশন ইউজ করছেন বা সিএনএন ব্যবহার করছেন বা মানে যে মডেল যেটা ইউজ করতেছেন বা এই আর কি, মানে মডেল যেটা ইউজ করতেছেন ধরেন সিএনএন বা লিনিয়ার রিগ্রেশন বা র্যান্ডম ফরেস্ট, ওই জিনিসটা হচ্ছে মেথড বলতে পারেন। হ্যাঁ, আর মেথডোলজি হচ্ছে ফুল যে অ্যাপ্রোচটা, ওই যে যেমন এর আগে আমরা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথডোলজি, কোয়ালিটেটিভ, হ্যাঁ, তারপর মিক্সড, এগুলো দেখছি না। তো ওই জিনিসগুলো হচ্ছে বলতে পারেন যে টোটাল যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে আপনার মেথডোলজি। এক কথায় যদি বলি, মেথডটা ছিল টুল, আর মেথডোলজি হলো আপনার যে স্ট্র্যাটেজি যেটা আপনি মেনটেন করতেছেন সেটা হচ্ছে হলো আপনার মেথডোলজি। মানে সোজা হিসাব মেথড হচ্ছে টুলটা, যে টুল আপনি ব্যবহার করে ওইটা সলভ করতেছেন। আর মেথড হচ্ছে পুরো যে আপনার থিঙ্কিং বা পুরো যে স্ট্র্যাটেজিটা আছে, যেটা ফুল পাইপলাইন যেটা, সেটা হচ্ছে আপনার মেথডোলজি। ওকে, আপনার অ্যানালাইসিস করার স্টাইল, তারপর হচ্ছে আপনার এক একটা স্টেপ, প্রি প্রসেসিং স্টেপ, সব কিছু মিলাই হচ্ছে আপনার মেথডোলজি। আর মেথড যেটা সেটা হচ্ছে টুল। আরেকটা আছে সেটা হচ্ছে হাইপোথিসিস ভার্সেস থিসিস। এই দুটো কিন্তু আলাদা। হাইপোথিসিস হচ্ছে জাস্ট আপনি একটা গেস করে নিচ্ছেন যে এই জিনিসটা কারেক্ট হতে পারে। যেমন একটা হাইপোথিসিস হতে পারে যে আপনি হচ্ছে একটা কি বলে, যেমন দুইটা ডাটা নিচ্ছেন, হ্যাঁ, যেমন হচ্ছে আপনি প্রমাণ করতে চাইতেছেন যে এই যে কি বলে আপনি হচ্ছে টোটাল সপ্তাহে কত আওয়ার পড়াশোনা করছে তার সাথে হচ্ছে তার সিজিপিএর কোনো কোরিলেশন আছে কিনা সেটা চেক করতে চাইতেছেন। এটা আপনার হাইপোথিসিস, আপনি এখন তো চেক করেন নাই। এরপরে থিসিসে কী করবেন, ডাটা কালেক্ট করবেন, ডাটা কালেক্ট করে দেন হচ্ছে ডাটা হয়তো অনেক প্রিপ্রসেস করবেন, করে টোরে দেন ফাইনালি কোরিলেশন বের করে চেক করবেন যে না আসলে সত্য আছে কিনা। করার পর একটা রিপোর্ট করে বের করবেন, ওইটা হবে হচ্ছে থিসিস বা থিওরি। ওকে, এই দুইটাও কিন্তু আলাদা। আচ্ছা, এরপর এগুলো আসলে খুবই সিম্পল জিনিস। আমি হচ্ছে এগুলো হচ্ছে আপনারা একটু পড়বেন। হ্যাঁ, এইখানে হচ্ছে রিসার্চের যত এরিয়া আছে সবগুলো হচ্ছে নিয়ে কিছু হচ্ছে আইডিয়া দেওয়া হয়েছে যে কী এরিয়া হচ্ছে এখানে এক্সিস্ট করে। তার আগে এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স কিন্তু এর ডিসিপ্লিনটা কিন্তু অন্য থেকে একটু আলাদা। এটা কিন্তু পিওর ইঞ্জিনিয়ারিং না, ঠিক আছে? ইভেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা, এটাও কিন্তু পিওর ইঞ্জিনিয়ারিং না, এটা হচ্ছে থিওরি আর হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের দুইটার কিন্তু কম্বাইন্ড রূপ। যারাও যে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে অ্যাপ্লাইড, যেসব সাবজেক্ট হচ্ছে অনার্স করে, ওই অনার্স আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং দুইটার মিক্সড একটা রূপ বলতে পারেন হচ্ছে কম্পিউটার সায়েন্স। আপনারাও জানেন না, আমিও জানি না, তবে যারা হচ্ছে ধরেন যে মেকানিক্যাল বা অন্য ডিপার্টমেন্ট, অন্য ইঞ্জিনিয়ারিং যারা পড়ে ট্রিপলি, ওদের পড়ালেখার ধরন দেখেন আর হচ্ছে আমাদেরটা দেখেন অনেক ডিফারেন্ট কিন্তু। হ্যাঁ, ওরা হচ্ছে পিওর ইঞ্জিনিয়ারিং পড়তেছে, আমরা কাইন্ড অফ আসলে দুইটার মিক্সচার হচ্ছে পড়তেছি। তো এই জন্য আসলে আমাদের এখানকার রিসার্চ ফিল্ডটাও কিন্তু ওদের চাইতে অনেক বেশি ডিফারেন্ট, অনেক বেশি চ্যালেঞ্জিংও বলতে পারেন। আমাদের কিন্তু অনেক অর্গানাইজড ওয়েতে অনেক হচ্ছে চ্যালেঞ্জ ফেস করে হচ্ছে কোনো একটা ভালো মানের রিসার্চ আউটকামে আমরা পৌঁছাইতে পারি। কারণ আপনার যে ফ্রেন্ডটা ট্রিপলিতে পড়ে তার হচ্ছে বা হচ্ছে মেকানিক্যালে পড়ে বা ম্যাটেরিয়ালসে পড়ে, ওদের হচ্ছে কোনো একটা রিসার্চ করতে গেলে ওদের আসলে লেভে দৌড়াদৌড়ির উপরে থাকা লাগে। আর আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা কম্পিউটার পাইলেই কিন্তু এটাতে রিসার্চ করতে বসে যেতে পারি, যেই কারণে আমাদের রিসার্চ করাটা কিন্তু অনেক বেশি ইজি না, কঠিন কাহিনী আছে। মানে ইজি হচ্ছে কোন ক্ষেত্রে বলতেছি, মানে ইজি ছিল যে ধরেন স্টার্টিংয়ের জিনিসগুলো অনেক ইজি ছিল, যেই কারণে মানুষজন হচ্ছে রিসার্চ করে একদম উড়াই ফেলছে, যেই কারণে রিসার্চ গ্যাপগুলা ইজি জিনিস যেগুলো ছিল সেগুলোতে অনেক কমে গেছে। ওই জন্য এখন আমাদের অনেক অ্যাডভান্স জিনিসে যাওয়া ছাড়া উপায় নেই। এখন অ্যাডভান্স জিনিসে গেলে আমরা হচ্ছে প্রচুর পরিমাণে রিসোর্স লিমিটেশনে পড়তেছি, যেই জিনিস হচ্ছে আমরা ল্যাবেও পাচ্ছি না, আমাদের ইউনিভার্সিটিতে সেই ল্যাব নাই, ড্যাফোডিলও নেই, মানে ইভেন আমাদের পাবলিকগুলোতেও নেই, আপনি বুয়েটে গেলেও হচ্ছে পাবেন না। তো মানে আমাদের সিএসসির যেগুলোর কথা বলতেছি, সিএসসিতে যে ধরনের ল্যাব ফ্যাসিলিটি এখনকার জিনিসগুলো করার জন্য দরকার, ওরা অনেকে বলে যে হাই পারফরমেন্স কম্পিউটিং ল্যাপটপ আছে এই সেই, বাট ওগুলার জিপিও দেখেন ওগুলো আসলে স্টিল এনাফ না।
আপনার এখন যেসব জিনিস নিয়ে ট্রেন্ড চলতেছে, যেমন এনএলপি, তারপর হচ্ছে ধরেন ফাউন্ডেশন মডেল, এজেন্টিক এআই, এই জিনিসগুলো করতে গেলে আপনার আরও অনেক বেশি হাই পারফরমেন্স কম্পিউটার দরকার, প্রয়োজন। যেমন ধরেন H200 নামে একটা জিপিইউ আছে, যেটা দেখাই, H200, H300, এই যে H200, এই জিপিইউগুলো, এই ধরনের জিপিইউ হচ্ছে আমাদের দরকার। এইগুলোর এক একটা জিপিইউ হচ্ছে আপনার 30 লাখ থেকে 40 লাখের মতো, হ্যাঁ, 30 লাখ থেকে 40 লাখের মতো। এটার মেমোরি দেখছেন 141 জিবি হচ্ছে মেমোরি সাইজে। H200ই শেষ না, এদের হচ্ছে H300ও আছে, H300 লেটেস্টটা কত জানি না, H300ও আছে। তো এখন হচ্ছে আমাদের ওরা যেগুলোকে হাই পারফরমেন্স ল্যাব বলে, ওই হাই পারফরমেন্স ল্যাবের যতগুলো কম্পিউটার আছে সবকটার যে প্রাইস, সেইটা দিয়ে হয়তো বা এখানকার একটা জিপিইউ কেনা যাবে, ঠিক আছে। তো এই জন্য আসলে এগুলো এখনও সহজলভ্য না আমাদের সিএসের জন্য। এই জন্য সিএস ফিল্ড হচ্ছে মানে একদিক থেকে বলতে পারেন যে আগের যে জিনিসগুলো ছিল সেগুলো ইজি ছিল, আমরা ইজিলি হচ্ছে করে ফেলতে পারতাম, করছি অনেকে, এখনও অনেক স্কোপ আছে। হ্যাঁ, এখনও যেমন না যে আপনার ওই যেগুলো আপনার নিজের পিসিতে করা পসিবল সেই জিনিসগুলো একদমই স্কোপ না, এরকম না, এখনও অনেক স্কোপ আছে, হ্যাঁ, খুঁজতে হবে। বাট যেটা হয়েছে যে আগে হয়তোবা অনেক সহজ সহজ টার্মিনোলজি দিয়ে কিছু একটা করে ফেললে ভালো জায়গায় চলে যেত, এখন আর ওই সহজ সহজ জিনিস ইউজ করলে হবে না, এখন ওখানে আর অনেক বেশি কমপ্লেক্স জিনিস অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, এই ধরনের একটা ইস্যু হয়েছে আর কি। আর যেসব জিনিস ট্রেন্ডে আছে ওগুলো করতে গেলে যে একটু আগে যে হচ্ছে জিপিওটা দেখালাম, যেটার দাম হচ্ছে অলমোস্ট 35 লাখ টাকা এক একটা ইউনিট, ওই ধরনের জিপিও আপনার লাগবে। অথবা এই যে RTX GTX এর যেগুলো পাওয়া যায়, ধরেন 4050, 5090, এই যেগুলো আছে, এগুলোর মাল্টিপল ইউনিট লাগবে, মানে কয়েকটা হচ্ছে একসাথে জোড়া লাগে, তারপরে কাজ করতে হবে। তো এইগুলো হচ্ছে করতে হবে আর কি, হ্যাঁ। তো ওই জন্য হচ্ছে এখন একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে কাইন্ড অফ। স্টিল হচ্ছে যে এখানে এগুলো লেখা আছে যে ফিনিট রিসোর্সেস, পরে স্কিল পিপলের হচ্ছে ল্যাকিং আছে। কারণ দেখেন, আমরা যেমন আপনাদের কথাই বলি, আমার কথাও যদি বলি, বা আমার ধরেন আমার ফ্রেন্ড যারা ছিল সবার কথাই যদি বলি, মানে আমি যদি হচ্ছে সিএসের যত স্টুডেন্ট আছে সবার কথা যদি বলি, এরা এরা হচ্ছে এখনও, বা আমি যদি টিচারদের কথাও বলি, সবাই আসলে সিএসটা আসলে অনেক বেশি অ্যাডভান্সিং একটা ফিল্ড, তো সবাই কোপ আপ করতে পারে না। তো যেই কারণে স্কিল পিপলের অভাব যে বলছে, এখন হইতে পারে আপনি হচ্ছে যে লেভেলে খাটতেছেন ওই ট্রিপলের, বা হচ্ছে আমাদের সিএসের একটা টিচার যে লেভেলে খাটতেছে, ট্রিপলের একটা টিচারও হয়তো সেই লেভেলে খাটতেছে, কিন্তু কারণ হচ্ছে দেখা যায় যে ওই ট্রিপলের ওই টিচারটা হচ্ছে অনেক বেশি ভালো করে ফেলছে হয়তো রিসার্চ ফিল্ডে, সিএসের সে হয়তো করতে পারেনি। কারণ হচ্ছে সিএসএ হচ্ছে ওই সেম ইফোর্ট দিলে খুব বেশি দূর আগানো যাবে না, কারণ এই ফিল্ডটা অনেক বেশি অ্যাডভান্সিং, তো নিজেকে হচ্ছে ওই আপগ্রেডেশনের মধ্যে রাখতে হবে, যে কারণে প্রচুর সময় দিতে হবে, প্রচুর ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। তো ওই জন্য আর কি বলা হইতেছে যে স্কিল পিপলের অভাব, স্কিল্ড আছে বাট সিএসের জন্য হয়তো এনাফ না, এই আর কি। তো এগুলো হচ্ছে আমাদের সিএসের রিসার্চ কালচার, এগুলো হচ্ছে রিসার্চ এরিয়া। হ্যাঁ, আমরা অনেক কিছু নিয়ে রিসার্চ করতে পারি, মেডিকেল, তারপরে হচ্ছে মানে যদি বলি লাইক ইমেজ নিয়ে কাজ করতে পারি, তারপর হচ্ছে ভিডিও নিয়ে কাজ করতে পারি, তারপর হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, তারপরে আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েও কিন্তু রিসার্চ করতে পারি। যেমন আপনি ধরেন একটা নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাই ফেললেন, তারপর হচ্ছে নেটওয়ার্ক আছে, সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, সব অনেক কিছু নিয়ে আমরা আসলে রিসার্চ করতে পারি। এখানে কিছুই না, এগুলোতে জাস্ট হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে কী কী রিসার্চ এরিয়া হচ্ছে এক্সিস্ট করে। হ্যাঁ, একটু আপনার হচ্ছে রিডিং দিলে হচ্ছে এগুলো বুঝতে পারবেন। তো এগুলো হচ্ছে আমি মানে রিডিং পড়াটা বোরিং হবে অনেকটা, তো আমি আর এগুলো বললাম না, এগুলো রিডিং পড়লেই বুঝবেন যে কী কী হচ্ছে এক্সিস্ট করে। ওকে, আর এই ডায়াগ্রাম এটা কিছুই না, এটা তো যে একটু আগে বলছিলাম ক্লাসের শুরুতে যে রিসার্চমেন্ট হচ্ছে বারবার সার্চ করতে থাকা লাগবে, ওইটাই আর কি দেখাইছে, এগুলো দেখার কিছু নাই। তো এই আর কি আজকে এটাই হচ্ছে কভার করা দরকার ছিল, অন্য সেকশনে কভার হয়ে গেছে, তো আপনাদেরও কভার করা দরকার ছিল, ওই জন্য হচ্ছে এটা কভার করলাম।